কাল ছিল জামাই ষষ্ঠী, আর সেলেবরা বেশ ভালো করেই এই দিনটা উদযাপিত করেছে। তার মধ্যে আবার কাঞ্চনা রূপসা, যারা কিনা বাচ্চা কোলে নিয়ে গিয়ে ফার্স্ট তাদের জামাই ষষ্ঠী উদযাপিত করেছে। মানে অ্যাকচুয়ালি এদের আইনি বিয়ে তো আগে সারা হয়ে গেছিল, সোশ্যাল ম্যারেজের পরপরই কিছুদিন পরেই তারা তাদের ইস্যু এসে গেছে, এবং তারপরেই তারা বাচ্চা কোলে নিয়েই ফার্স্ট জামাই ষষ্ঠী উদযাপিত করেছে। সেগুলো খুব ভালো কথা, কিন্তু এর মধ্যেই একটা জায়গায় একজন মাতৃহারা মাকে দেখলাম যে সেও জামাই ষষ্ঠী উদযাপিত করতে যাচ্ছে। যদিও অনেকেই বলছে এটা তো জামাই ষষ্ঠী নয়, একটা গেট টুগেদার, কিন্তু ব্যাপারটা হয়েছে ভীষণ দৃষ্টিকটু। হ্যাঁ হ্যাঁ, তোমরা বুঝতেই পারছো আমি কার কথা বলছি। হ্যাঁ, আমি দিলুদা আর আমাদের রিঙ্কু মানে বৌদি এদের কথা বলছি। খুবই দৃষ্টিকটু এবং খুবই খারাপ লাগছে, এবং ভাবলেই অবাক লাগছে যে এটাও কি সম্ভব জানি না। তো সেখান থেকেই মায়ের মাতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে, মায়ের সমস্ত কিছু নিয়ে প্রশ্ন উঠছে। দেখো, শুনেছি যে মা অনেক কষ্ট করে, অনেক সাফার করে সিঙ্গেল মাদার হিসেবে তার বাচ্চাকে মানুষ করেছিল, বড় করেছিল, এবং জীবনে সে চাকরি বাকরি পেয়ে প্রায় প্রতিষ্ঠিতই হয়ে গিয়েছিল, এবং পরবর্তীকালে শুনছিলাম তার একটা ফিয়ন্সেও আছে, এবং পরবর্তীকালে তাদের বিয়েও হবে এরকমও শুনছিলাম। এরকম অবস্থায় একটি ছেলে এই 27 বছর বয়সে পুরো ইহলোক ত্যাগ করে চলে যাবে, সেটা সত্যিই খুব আশ্চর্যজনক। এবং আমরা জানতে পেরেছি পরবর্তীকালে যে সেটা মানে কোনো কারণে ওষুধের রিয়াকশান কি অন্য কিছু, সেই সব জানার জন্য অনেক কিছু পোস্টমর্টেম হয়েছে, কিন্তু তারপরে আমরা কিছু খবর আর পাইনি। ঠিক আছে, তো এর মধ্যে দেখলাম হঠাৎ করে যে আমাদের রিঙ্কু বৌদি সেজে গুজে ঢুকছে, আর সেখানে মিডিয়া তার পিছনে তাক করে জিজ্ঞাসা করছে। তখন তিনি বলছেন আর কি যে একটা গেট টুগেদার আছে বা কিছু এরকম ধরনের মামা বাড়িতে, এটা বলছেন। তো সত্যি আমি অবাক হয়ে গেলাম, আর এই জন্য এই ভিডিওটা করতে এসেছি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি, মানে আমি খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, এই যে আমাদের দিলুদার এই বয়সে বিয়ে, এটা অনেকের কাছেই মনে হয়েছিল যে এটা হঠাৎ কি ব্যাপার, যিনি কিনা আজীবন মানে আর কি একা থাকবেন, ঠিক আছে, এরকম একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন, মানে হচ্ছে ব্রহ্মচর্য পালন করবে, সেই ভদ্রলোক হঠাৎ করে বিয়ের পিঁড়িতে বসছে। তো সবাই এম্বারাসই হয়ে গেছিল, কারণ তিনি একটা বিজেপিতে ভালো পদে রয়েছেন, এবং সেই জন্য তাকে নিয়ে বেশ চর্চা হয়, তিনি একজন চর্চিত নাম। তো তার হঠাৎ করে এই বয়সে, মানে প্রায় 61 বছর বয়সে বিয়ের ইচ্ছা জেগেছিল। এই তো স্বাভাবিক ব্যাপার, সবাই খুব উন্মুখ হয়েছিল যে কার সাথে কি দেখে কেন। তো পরবর্তীকালে আমরা দেখেছি যে রিঙ্কু বৌদি, যার সঙ্গে কিনা তার তোমার মর্নিং ওয়াক করতে গিয়ে আলাপ, তার সঙ্গে তার বিয়ের কথাটা হয়। সেই রিঙ্কু বৌদি বহুদিন সিঙ্গেল মাদার হিসেবে রয়েছে, বহুদিন আগেই তার হাজব্যান্ডের সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়, এবং তারপরে তিনি তার ছেলেকে মানুষ করার জন্য অক্লান্ত পরিশ্রম করে, অনেক কষ্ট করে তার ছেলেকে মানুষ করে, পড়াশোনা সব শিখিয়ে তাকে ভালো জায়গায় চাকরি পর্যন্ত করিয়েও ফেলে, এবং তারপরে তার মনে হয় যে তার জীবনে মানে কাউকে দরকার, যে অনেক দিন তো কষ্ট করলো, এইবার একটুখানি সে রিলিফ পেতে চায়। তো সেই সময় সেই মুহূর্তেই হয়তো দিলীপবাবুর সঙ্গে তার আলাপ হয়, এবং দুজনের মধ্যে প্রেমালাপ হয়, এবং তারপর তারা বিয়ের ডিসিশন নেয়। এবং সেই সময় মিডিয়ার সামনে এসে তার ছেলেও কিন্তু একটা বক্তব্য রেখেছিল, এবং সে বলেছিল না আমি খুব খুশি মায়ের এই ডিসিশানে, যে মা আবার নতুন করে জীবন সঙ্গী খুঁজে পেয়েছে, কারণ মা অনেক দিনই একা ছিল এবং আমাকে মানুষ করতে গিয়ে অনেক সাফার করেছে, তো মায়েরও তো জীবনে সুখ শান্তির দরকার বলে উনি বলেছিলেন। কিন্তু তিনি কিন্তু মানে ওই ছেলেটি কিন্তু বিয়ের দিন কিন্তু ওখানে উপস্থিত ছিল না। তার মানে বুঝতে পেরেছো তো, মানে যতই সে তোমার মিডিয়ার সামনে এসে এরকম বড় একটা কথা বলুক, কিন্তু এই 27 বছর বয়সে মায়ের পুনরায় বিয়ে, এই ব্যাপারটা কিন্তু তার কাছে অতটা অ্যাকসেপ্টেন্স পায়নি।
ঠিক আছে, এবং সেটার জন্যই সেদিনকে সে কিন্তু সেই লেভেলে ব্রড মাইন্ড নিয়ে মা বাবার বিয়ে মানে মায়ের বিয়েতে উপস্থিত থাকতে পারেনি। সেটা একটু কঠিন, মানে আমরা যে সমাজে বাস করি সেখানে বাবার অনেক কিছু শুনতে শুনতে ছেলেরা অভ্যস্ত হয়ে পড়ে, কিন্তু মায়ের কিছু শুনলেই তাদের কিন্তু মনে দাগ কাটতে শুরু করে, এটা কিন্তু আমরা দেখেছি। তো সেটাও হয়তো ওর মনের মধ্যে হয়েছিল। যাই হোক, তো তারপরে যখন এই ছেলেটি যখন হঠাৎ করে এরকম একটা খবর পাওয়া গেল, তো তখন সবাই কিন্তু অবাক হয়ে গেছিল যে একটা 27 বছরের ছেলে, সুন্দর সৌম্য ছেলে, একা তার ফ্ল্যাটে থাকে এবং সেখান থেকে সে চাকরিভূত করে, বন্ধুদের সঙ্গে পার্টি করছে, মতো অবস্থায় হঠাৎ করে তার আর নেই আর কি, সে আর নেই। এটা কিন্তু সবাইকে খুব ভাবিয়েছিল কেন, এবং অনেকে আঙুল তুলেছিল তার হচ্ছে যার সঙ্গে আর কি প্রেম ছিল সেই মেয়েটির উপরে আঙুল তুলেছে, কারণ সেদিনকে সেই মেয়েটি নাকি ওই বাড়িতে ভোর 3টের সময় আসে, এবং তার আগে আরেকটি ছেলেও সেই বাড়িতে আসে রাত্রির 8টার সময়, মানে তার বন্ধু দুজনে মিলে আসে, এবং তারপরে তারা নাকি রাত্রিভোর পার্টি করে, এবং তারপরে এই ছেলেটি নিজে একটি ঘরে শুয়ে পড়ে, মানে যেরকম শোয় সেরকম শুয়ে পড়ে, আর এরাও শুয়ে পড়ে। তারপর সকালবেলা উঠে যখন তাকে ডাকা হচ্ছে, সে যখন উঠছে না, তখন তার কাছে গিয়ে ডাকাডাকি হয়, এবং দেখা যায় যে সে প্রায় ঠান্ডা হয়ে গেছে, এবং তখন তার মাকে জানানো হয়, এবং তার মা তড়িঘড়ি করে গাড়ি বের করে চলে আসে। কিন্তু ততক্ষণে ছেলের আর অস্তিত্ব নেই আর কি, মানে ছেলে আর এই জগতে নেই, সে বিলীন হয়ে গেছে আর কি। তো তারপরে তো হুলুস তুলুস কাণ্ড পড়ে যায়, তাকে নিয়ে যাওয়া হয় SSKM-এ, এবং তারপরে সমস্ত কিছু হয় এবং পোস্টমর্টমও হয়, এবং শোনা যায় অগ্নাশয়ে রক্তক্ষরণের ফলে তার এইরকম একটা কাণ্ড ঘটেছে, এবং তখন জানা যায় যে তিনি মানে ড্রাগ অ্যাডিক্টেড ছিল। আচ্ছা, প্রচুর নিউরো প্রবলেম ছিল, তার জন্য তাকে প্রচুর ওষুধ খেতে হতো, এবং হয়তো ওষুধের হাই ডোজেজে অগ্নাশয় এরকম রক্তক্ষরণ হয়েছে এরকম বলা হয়। কিন্তু আবার মানে যে মেয়েটির সঙ্গে রিলেশন ছিল তাকেও সাসপেক্ট করা হয় যে সেও কিছু করে দিতে পারে। আচ্ছা, এবার এই যে মেয়েটির সঙ্গে রিলেশন, তাকে নাকি আগেই বারণ করা হয়েছিল যাতে সে ওই বাড়ির চৌহদ্দির মধ্যে না যায়। কেন বারণ করা হয়েছিল? কারণ মেয়েটির সঙ্গে ছেলেটির কিছুদিন ধরে বনিবনা হচ্ছিল না, এবং ছেলেটি চাইছিল না যে মেয়েটি তার ঘর পর্যন্ত আসে, এবং সে তার মাকে জানিয়েছিল, এবং মাও বলেছিল আমার ছেলে যখন চাইছে না তুমি প্লিজ ওর বাড়ি পর্যন্ত এসো না। আচ্ছা, এই মেয়েটি নাকি রীতিমতো ওই ছেলেটির থেকে টাকা নিত, এবং সে নাকি যখনই আসতো বাড়ি চলে যাওয়ার কথা বলা হতো তখন নাকি সে টাকা পয়সা ডিম্যান্ড করতো ওলা উবের ভাড়া করবার জন্য। এবং মেয়েটি শুনছি ওরই মানে অফিসে কলিগ ছিল, প্রায় 2-3 বছর তারও বেশি তাদের রিলেশন ছিল, এবং সেই জায়গা থেকে রিলেশনের টাইমিংটা আমি হয়তো ভুল বলছি, আমি ঠিক জানি না, তবে এটা শুনেছি যে মেয়েটিকে বিয়ের জন্য ছেলেটি বলেছিল, এবং ছেলেটির মাও বলেছিল, মেয়েটি বলেছিল যে না আমি এখন বিয়ে করতে পারবো না, আমার সময় লাগবে, আমাকে আরেকটু দাঁড়িয়ে তারপর আমি বিয়ে করব, এবং ছেলেটি সেটাতে হয়তো অফেন্ডেডও হয়েছিল। ঠিক আছে, তো সেটি শোনা যায় মায়ের এক বান্ধবীর মুখ থেকে শোনা যায় যে মেয়েটি খুব একটা ভালো ছিল না, মেয়েটি মানসিকভাবে রিঙ্কু দেবীর ছেলেকে টর্চার করতো, এবং রিঙ্কু দেবীর ছেলেকে রীতিমতো টাকা পয়সাও ক্লেম করতো, মানে গাড়ি ভাড়া হ্যানা ত্যানা এটা সেটা ক্লেম করতো, আবার ছেলেটির কাছে না পেলে রিঙ্কুদির কাছ থেকেও টাকা নিত, এরকমও শোনা গেছে। এবং সবথেকে বড় কথা, মেয়েটি ওকে বিয়ে করতে চাইছিল না, এইখান থেকেই মনে হয় সমস্যাটা হয়েছিল। তো আমার যেটা মনে হয় যে রিঙ্কু দেবী সব ঠিক করেছেন, তারও জীবনের এক সঙ্গীত দরকার, সেটাও ঠিক কথা। 51 বছর বয়সে গিয়ে তার মনে হয়েছে এইবার আমার সঙ্গীত দরকার, এটা ভুল ডিসিশন। যদি বলেন কেন, কারণ হচ্ছে যে সিঙ্গেল মাদার থাকতে থাকতে ছেলেকে একটু বড় করেই কিন্তু ওনার নিজের কথাটা ভাবা উচিত ছিল, কিন্তু সেটা উনি না ভেবে হঠাৎ যখন ছেলে সারা জীবন মায়ের সঙ্গে থেকে 27 বছর বয়স হয়ে গেল, যখন তার জীবনে এইবার শুরুয়াত হবে, তখন উনি হঠাৎ করে বিয়ে করলেন। তো সেইটা কিন্তু ওর জীবনে একটা চরম মানসিক জায়গা থেকে আঘাত এলো। যদি এটাও উনি করতেন যে ছেলেটির যদি বিয়ে দিয়ে দিতেন তারপরে যদি উনি বিয়ে করতেন তাহলেও কিন্তু হতো, ঠিক আছে, কিন্তু সেটাও উনি করেননি। তো হঠাৎ করে ছেলেটা এতদিন মায়ের সঙ্গে থাকতে থাকতে অভ্যস্ত, তো হঠাৎ করে মা সেই বাড়ি ছেড়ে যদি এখন দিলীপবাবুর সঙ্গে থাকেন তাহলে ওই ছেলেটি অ্যাকচুয়ালি একা হয়ে গেল। একাকিত্ব কিন্তু বড় রোগ, বড় যন্ত্রণা। যেখানে তার মানসিক প্রবলেম আছে, যেখানে তার ড্রাগের অ্যাডিকশান আছে, যেখানে তার নিউরো প্রবলেম আছে, যেখানে তার
গার্লফ্রেন্ডের সঙ্গে সমস্যা আছে, এত এত সমস্যা, তার মধ্যে সে ঠিকমতো খাওয়া দাওয়া করতো না, ঠিকমতো ঘুমাতো না, মানে যেটা হয় মা না থাকলে যেটা হয়, ছন্নছাড়া জীবন, বউও নেই মাও নেই, তো ছন্নছাড়া জীবন, এইটাকে অ্যাডপ্ট করতে পারছিল না ওই ছেলেটি। তো এখানে রিঙ্কু দেবীও তার কাছে গিয়ে এই ছেলেকে রাখতে পারছিল না, নাকি ওদের ঘর নেই বলে। অ্যাকচুয়ালি ঘর নেই এটা তো ঠিক কথা, আর অত বড় ছেলেকেও তো মায়ের সঙ্গে নিয়ে গিয়ে ওইরকমভাবে রাখা যায় না, হয়তো ওই জন্য রিঙ্কু দেবী ব্যাপারটা আর কি নিয়ে যায়নি। তো ওই না নিয়ে যাওয়াটাই অ্যাকচুয়ালি ওর জন্য সবথেকে বড় কাল হয়ে গেল। কারণ ওই যে মায়ের ছত্রছায়ায় মানুষ হয়েছে, হঠাৎ করে মা নিজেকে ওর কাছ থেকে সরিয়ে নিয়ে পুরো অন্য একটা জায়গায় গিয়ে মানে বসবাস শুরু করেছে, তাহলে এই ছেলেটির যে অভ্যেস সেগুলোতে প্রবলেম হলো। আর তার জন্য এবং মেন্টালিও একটা আঘাত তো পেয়েছে, কারণ দেখো সে এতদিন ধরে জানতো যে আমার মাই আমার জীবন, আমার মা আর আমি। এবার হঠাৎ করে মা যদি তার লাইফে একজনকে নিয়ে আসে, তখন সেটা মন থেকে মানাটা যথেষ্ট কঠিন। আর সেটাই হয়তো ছেলেটির জন্য হয়েছিল, এবং সেই জন্য হয়তো আরও বেশি অ্যাডিকশানে সে যুক্ত হয়ে পড়ছিল, বা অনেক বেশি তোমার মানসিক যেহেতু প্রবলেম হচ্ছিল, হয়তো ওষুধ ফষুধও বেশি করে খেয়ে ফেলছিল। এই সমস্ত মিলিয়ে ওভারঅল তার কিন্তু প্রবলেমটা অ্যারাইজ করেছে, এটা আমার মনে হয়, আর যার জন্য মানে সমস্যার সম্মুখীন হয়েছে। তো এই অবস্থায় ছেলেটি তার যখন এরকম হয়ে গেল, তারপরে আর কিন্তু কোনো খবর আমরা পেলাম না। হঠাৎ করে আজকের এই দৃশ্য সত্যি ভাবা যায় না। দেখো তোমরা অনেকেই বলতে পারো যে এটা জামাই ষষ্ঠী নয়, এটা তো একটা গেট টুগেদার, তার মা বাড়ি গেছে, মানছি। তো আজকের ডেটটা বাদ দিতে পারতো, যেহেতু জামাই ষষ্ঠীর দিন, সেহেতু যদি মামা শ্বশুরের বাড়িতে এনারা যায় এবং সেখানে গিয়ে যদি একটা গেট টুগেদার হয়, ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো যে জিনিসটা কীরকম আর কি দৃষ্টিকটু, এবং লোকজনের কাছে এটা শুনতে হবে। মিডিয়া তো তাদের পিছন ছাড়ছে না, তো মিডিয়া তো দেখতে পেয়েছে এবং মিডিয়া প্রশ্নও করেছে। তো সেই জায়গা থেকে এইটা করাটা আমার মনে হয় একদম উচিত হয়নি। আর আমি শুধু অবাক হয়ে যাই যে রিঙ্কু দেবী ঠিক কতটা মানে স্ট্রং মাইন্ডেড ওম্যান, বা কতটা পাষাণ হৃদয়। কারণ হচ্ছে দেখো, যেই ছেলেকে আমি একা কোলে পিঠে করে একা সিঙ্গেল মাদার এতদিন ধরে মানুষ করেছি, তার তো একটা ব্যাপার আছে। তারপর আমি আমার নিজের জন্য একটা জীবন চয়েস করেছি, ভালো হয়েছে, সেটা করতেই পারে, এটা খারাপ কিছু আমি মনে করি না। কিন্তু ছেলেটির কথা তো তাকে ভাবতে হতো, ছেলেটির কথা ভাবেনি, তাও হয়তো এত তাড়াতাড়ি হয়তো বুঝতে পারেনি। কিন্তু এই তো সবে তার পুত্র শোক গেল, তার মধ্যেই তিনি নিজেকে এতটা মানে স্ট্রং ওমেন করে ফেলেছে, মানে সমস্ত দুঃখ ক্ষোভ সব কিছু ভুলে গিয়ে দিব্যি দিলুবাবুর সঙ্গে গিয়ে মামা শ্বশুর বাড়িতে গেট টুগেদার করছে, মানে দিলীপবাবুর মামা শ্বশুর ওর মামার বাড়ি গিয়ে গেট টুগেদার করছে। মানে মনের জোরটাও তো লাগে, বা মানুষকে ঠিক হতেও তো সময় লাগে। ভেরি রিসেন্ট ঘটনাটা হয়েছে, এখনও 1 মাস পূর্ণ হয়নি, এর মধ্যে উনি নিজেকে এতটা স্ট্রং করে নিয়েছে, এতটা এরকম করে নিয়েছে, মানে আমি তো বুঝতে পারছি না। মানে মা হিসেবে আমার মানে মানতে পারছি না যে একটা ছেলে যার 27 বছর বয়স, সেরকম একটা ছেলের এরকম একটা পরিণতি হঠাৎ করে, সেই ছেলের জন্য তার তো নিশ্চয়ই মন কাঁদছে, কিন্তু তার ব্যবহার, তার চলাফেরা সেটা বলছে না। স্ট্রংলি ঘুরে বেড়াচ্ছে, স্ট্রংলি গিয়ে গেট টুগেদারে আজকের হাজব্যান্ডের সঙ্গে মামার বাড়িতে গিয়ে উদযাপন করছে। জামাই ষষ্ঠীর দিনে যদি এরকম একটা গেট টুগেদার উদযাপন করা হয়, তাহলে লোকের চোখে এটা তো লাগবেই, তাই না? তো উনি কীভাবে কোন জায়গা থেকে করলো, ওনার কি সেই মমত্ব বোধটা এখনই সাপ্রেস হয়ে গেছে, যে যা হয়ে গেছে ছেলেটি চলে গেছে আর নতুন করে নয়? তাহলে বলতে হবে যে তিনি অনেক স্ট্রং ওমেন, মানে তার মানসিক জায়গাটা প্রচণ্ড স্ট্রং। নাহলে এইভাবে একটা জলজ্যান্ত ছেলে, একমাত্র ছেলে, ঠিক আছে, একমাত্র ছেলে, আর সেই ছেলে হঠাৎ করে এইভাবে মানে পৃথিবী ছেড়ে চলে যাওয়া, এরকম না যে বিশাল অনেক দিন ভুগছিল, কষ্ট পাচ্ছিল, এরকম নয়। আর সে চলে আসার পরেই এরকম ধুম করে একটা জিনিস হয়েছে, এতটুকু ফিলিংস নেই। আমি অবাক হয়ে যাচ্ছি যে তারপরে তার মা এরকমভাবে সেজে গুজে দিব্যি মিডিয়ার সামনে এসে কথা বলছে, আর তারপরে এরকম গেট টুগেদার করছে। তোমরা তো দেখেছিলে যেদিনকে মানে ছেলেটিকে নিয়ে অন্ত্যেষ্টিক্রিয়া যাচ্ছিল, সেই দিনকেও উনি যথেষ্ট বোল্ডলি মিডিয়ার সামনে মোকাবিলা করেছে, দিব্যি মুখ খুলে সমস্ত কথা বলেছে, এবং ওনাকে দেখে মনে হয়নি যে উনি কষ্ট পাচ্ছে বা ভেঙে পড়েছে। না, সন্তানের জন্য তার কষ্ট নেই, এটা আমি কখনো বিশ্বাস করব না। অবশ্যই তার সন্তানকে সে কোলে পিঠে মানুষ করেছে, তার থেকে বেশি আর কে কষ্ট পাবে? নিশ্চয়ই
নিশ্চয়ই পেয়েছে, কিন্তু কতটা স্ট্রং মনের অধিকারী যে সেই কষ্ট ভুলে তিনি দিব্যি মিডিয়ার সামনে কথা বলে যাচ্ছে, সেদিনই আমি দেখেছি। তারপরে আজকের তো পুরো ওনাকে বোঝাই যাচ্ছে না দেখে যে ওনার একটা জলজান্ত বাচ্চা, যে 27 বছর বয়স, একটি জলজান্ত সৌম্য সুদর্শন পুরুষ বলতে গেলে, সেই ছেলেটি ওর জীবনে আর নেই, পুরো ফাঁকা। এবং সবে মানে উনি এত সহজে নিজেকে মানে পরিবর্তিত করে ফেলেছে, মানে এত সহজে সেই শোকটা ভুলে গিয়ে উনি একদম রোজকার লাইফে ফিরে গেছে। কি করে এত সুন্দরভাবে নিজের লাইফে ফিরে যেতে পারে? ওনার মানে ফিলিংসটা কোথায়? মানে এত শক্ত কি করে মানুষ হতে পারে আমি বুঝতে পারছি না। আমি মানছি তার জীবনে হয়তো হঠাৎ করে দিলীপবাবু আসতে তিনি হয়তো জীবনের ওই জিনিসটাকেই বেশি প্রাধান্য দিচ্ছে, মানে উনি একজন ওয়াইফ, একজন এরকম একটা সম্মানীয় ব্যক্তির ওয়াইফ, এটাকেই হয়তো উনি প্রাধান্য দিচ্ছেন। কারণ ওনার অনেক দিন যাবৎ যেহেতু সিঙ্গেল মাদার ছিলেন, তাই মানে স্বামীর যে প্রাধান্যর ব্যাপারটা সেটা ছিল না। এবং তোমরা দেখেছো যেদিনকে হচ্ছে ওর ছেলে তোমার হয়েছে, মানে গত হয়েছে, সেই সময় তার বাবাকেও দেখেছো, তার একটি পায়ে প্রবলেম, স্ক্র্যাচ নিয়ে হাঁটে, তো তিনি ওদের সঙ্গে থাকতেন না এবং শুনেছি মানে অনেক রকম নেশাভানও করতেন। তো সেই রকম একটা মানে কি বলবো, ভদ্রলোকের সঙ্গে তার অনেক দিন ডিসমিস হয়ে গেছে, তাই সংসার জীবন বা স্বামীর সুখ এগুলো উনি পাননি। তাই এখন হয়তো একজন প্রভাবশালী ব্যক্তির মানে স্ত্রী হওয়ার সুবিধায় সে আর কি মিডিয়ার কাছে বেশ একজন ভ্যালুয়েবল পার্সন হয়ে গেছে, তার জন্য হয়তো সেই ফেসটা উনি র্যালিশ করছে আমার মনে হয়। কিন্তু তা হলেও মানে আমার সত্যিই খারাপ লাগছে যে একটা মা হয়ে কি করে পারলো যে সন্তানকে পুরো ভুলে যেতে। সন্তানের কথা তার মনেই পড়লো না, যদি মনে পড়তো তাহলে এইরকমভাবে করতো। আমি জানি না এরা কি এতটাই প্র্যাকটিক্যাল হয়, মানে তাদের কি ইমোশনের কোনো জায়গাই নেই। আমি কি তাহলে বুঝতে পারছি যে বড় বড় মানুষ যারা একটা নিজস্ব জায়গায় পৌঁছে গেছে, তাদের কি তার মানে ব্যক্তিগত জীবনের পার্সোনাল লাইফ এগুলো সেইভাবে নেই, নাকি তারা সেই জীবনটাকে মানে সেই ইমোশনটাকে কোনো গুরুত্বই দেয় না? সরি, বুঝতেই পারছি না। মানে এত বড় একটা ধাক্কা একটা মহিলা কি করে সহ্য করতে পারে আমি তো ভেবেই পাচ্ছি না, অবাক লাগছে। তো যাই হোক, এই ঘটনাটাই আজকের মিডিয়াতে হুলুস তুলুস ফেলে দিয়েছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও। টাটা।